আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে উত্তেজনার মধ্যে একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত ও পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। উত্তেজনা এখনও তুঙ্গে, যে কোনো সময় বড় পরিসরে হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আজকে সারা দিনে পেহেলগাম ইস্যু নিয়ে যে হামলা চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, তাতে নানা মাত্রা পেয়েছে। নানান ধরনের খবর আমরা পেয়েছি, নানান অপারেশনের নাম আমরা জানতে পেরেছি। সারা দিনে কি ঘটলো এবং আরও কিসের আশঙ্কা আমরা করতে পারি, এবং এই যুদ্ধের মধ্যেই, যুদ্ধের ডামাডোলে কে এগিয়ে থাকলো, পাকিস্তান না ভারত, সেই আলোচনায় আমরা এখন করব। আর আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বশির আহমেদ। আসসালামু আলাইকুম বশির আহমেদ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি তামান্না, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে কথা বলছিলাম, পাকিস্তান ভারত আজকের যে পরিস্থিতি, আমরা জানি গতকাল মধ্যরাত থেকেই আসলে হামলা শুরু করেছে এবং শুরুটা ভারতের পক্ষ থেকে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, পাকিস্তানের ভারতের 5টি বিমান ফেলে দিয়েছে বলে পাকিস্তানের দাবি, এবং তারপর ভারতের যে দাবি যে তারা পাকিস্তানের বেছে বেছে সেই সব জায়গায় হামলা চালিয়েছে যেখানে তাদের মতে জঙ্গি আস্তানা ছিল। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এখন পর্যন্ত, আজকে যতটুকু ঘটনা ডেভেলপমেন্ট হয়েছে? আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করার আগে আমি একটু পিছনে যেতে চাই। জাস্ট এই আজকে যে ঘটনাগুলো ঘটলো এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, গত মাসের 22 তারিখে কিন্তু এই পেহেলগামে বন্দুকধারীরা গুলি করে 26 জন নিরপরাধ মানুষকে মেরেছে। এটা নিন্দনীয় এবং সারা বিশ্ব নিন্দা জানিয়েছে, পাকিস্তান সহ। কিন্তু ভারত কিন্তু তাৎক্ষণিকভাবে এটা কোনোরকম তদন্ত ছাড়াই এটা পাকিস্তানকে দায়ী করেছে এবং বলেছে যে পাকিস্তানকে যেন জবাবদিহি করতে হবে। এবং আপনি জানেন যে ঘটনা ঘটার অন্তত 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ভারতের পক্ষ থেকে কিন্তু দিল্লিতে যারা কর্মরত বিদেশি কূটনীতিক আছেন তাদেরকে একটা ব্রিফ করে একই জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আসলে আমরা যেটা দেখলাম পরবর্তীতে, যে কূটনৈতিকভাবে ভারত প্রথমে আসলে তাদের প্রতি একটা আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছিল যে এই ধরনের একটা হামলা চালানোর গ্রাউন্ড তৈরি করার জন্য, কিন্তু ভারত সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। প্রথমে আমি বলি যে জাতিসংঘের পক্ষ থেকে যে রেজুলেশনটা ওখানে নেওয়া হয়েছে সিকিউরিটি কাউন্সিলে, সেখানে কিন্তু ভারত যেভাবে চেয়েছে, যে ধরনের ওয়ার্ডিং চেয়েছে, সেটা কিন্তু মোটেই ঘটেনি। সেখানে সাধারণভাবে নিন্দা জানানো হয়েছে, যেটা সব দেশই নিন্দা জানিয়েছে। ভারত কিন্তু জাতিসংঘে ওখানে প্রথম একটা ধাক্কা খেয়েছে। তারপরে তাদের একটা ধারণা ছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের এলাই মনে করে। তারা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের নতুন এলাই, বিশ্বের নাম্বার 1 পরাশক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে যেমন দাঁড়ায়, ভারতের পাশে ঠিক সেভাবে দাঁড়াবে। আসলে কিন্তু সেটাও ঘটেনি। আপনারা জানেন যে, আমরা সবাই জানি যে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি প্রথম যে মন্তব্যটা করেছেন, যে এটা তাদের বিষয়, ভারত এবং পাকিস্তান তারা যুগ যুগ ধরে তারা একে অন্যের সঙ্গে সংঘাতে লিপ্ত আছে, তারা এটা নিজেরা আলোচনা করে এটা ঠিক করে নেবে। ভারত এখানে হতাশ হয়েছে। এরপর আমরা দেখলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থাৎ যেটাকে আমরা স্টেট ডিপার্টমেন্ট বলি, সেখানকার মুখপত্রে কিন্তু তিনি ঘোষণা দিয়ে বললেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন মার্কো রুবিও, তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলবেন এবং উত্তেজনা যাতে না বাড়ে এটা তারা চেষ্টা করবেন। এবং তিনি কিন্তু কথা বলেছেন, এবং মার্কো রুবিও কিন্তু দুই পক্ষকে একই বার্তা দিয়েছেন সেখানে, যে উত্তেজনা যেন না বাড়ে, আর তদন্তটা যেন সঠিক তদন্তের মাধ্যমে যেন বেরিয়ে আসে যে আসলে ঘটনা কি ঘটেছে। এবং আরেকটা যেটা সিগনিফিক্যান্ট ছিল মার্কো রুবিওর বক্তব্যে, তিনি কিন্তু বলেছেন যে ভারত যে দায়ী করছে যে পাকিস্তানি হামলার জন্য দায়ী, এর সপক্ষে ভারত তখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। অর্থাৎ আমার এর কথা দ্বারা যেটা বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিল্লির কাছে অবশ্যই জানতে চাওয়া হয়েছিল যে তোমরা যে বলছো যে পাকিস্তানের জন্য দায়ী, তথ্য প্রমাণ দাও। তারা সেটা দিতে পারেনি। এটা তো 22 এপ্রিলের বেশ পরের ঘটনা। ভারত তো আপনি বলছিলেন যে 24 ঘন্টা পার হওয়ার আগে দাবি করেছে যে পাকিস্তান ঘটনার সঙ্গে যুক্ত। এবং এই ঘটনায় আমি শুধু একটা জিনিসই বলি, এবং ধরুন ভারতের যেটা আমরা বলি যে ভারতের সবচেয়ে পুরানো বন্ধু রাশিয়া, তারাও কিন্তু একই কথা বলেছে, যেটা তদন্ত হওয়া উচিত এবং দুই পক্ষ যেন শান্ত থাকে। চীন তদন্তের কথা বলেছে, দুই পক্ষে শান্ত থাকার কথা বলেছেন, বাট প্রকারান্তরে তারা তাদের যে এলাই যে পাকিস্তানের পক্ষে সবসময় পাশে দাঁড়াবে, এই কথাটি বলেছেন। সুতরাং একটা জিনিস দেখে যে কূটনৈতিক ফ্রন্টে কিন্তু ভারত আগে পরাজিত হয়েছিল। আর যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা দিবে, এটা আসলে যতটা না পেহেলগামে যে নিরীহ মানুষগুলো নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা থাকে, তার থেকে বেশি হচ্ছে তার অভ্যন্তরীণ রাজনীতি। অর্থাৎ তিনি যে হিন্দুত্ববাদী রাজনীতি করেন, এটার পক্ষে তিনি একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য, এবং যদি মুসলমানদের উপরে অন্য কিছু করা যায়, এই ন্যারেটিভটা তৈরি করার জন্য কিন্তু তিনি এটা করছেন। তার কারণ
সারা বিশ্ব ইনক্লুডিং জাতিসংঘের মহাসচিব পর্যন্ত গতকাল পর্যন্ত কিন্তু সব দেশের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে দুই পক্ষকে শান্ত থাকার, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু শান্ত থাকেননি। তিনি একটি হামলা চালিয়ে বসলেন এবং 3টি পয়েন্টে হামলা চালিয়েছে, 9টি মিসাইল দ্বারা হামলা হয়েছে সেখানে, এবং সেটা রাতের আধারে। এবং আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এই হামলায় নারী মারা গেছে, শিশু মারা গেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে একটা মসজিদ ক্ষতিগ্রস্ত, মসজিদ টার্গেট করা হয়েছে এখানে। কিন্তু দুর্ভাগ্য ভারতের জন্য কিন্তু অপেক্ষা করছিল, যেটা 2019 সালে যেটা ঘটেছিল, আপনি জানেন যে পালোয়ামা ঘটনার পরে ভারত যেখানে তথাকথিত একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই স্ট্রাইক অবশ্যই পাকিস্তানের যেটা মজা করে সবসময় বলতো যে একটা গাছ নিহত হয়েছিল, এবং পাল্টা আক্রমণে কিন্তু ভারতের MiG-29 বিমান ভূপাতিত হয়, এবং সেটা দিনের আলোতে পাকিস্তান করেছিল। এবং তখন ভারতের যিনি পাইলট ছিলেন সেই অভিনন্দন, উইং কমান্ডার অভিনন্দন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার চোখ বেঁধে কিন্তু মিডিয়ার সামনে হাজির করা হয়েছিল। সুতরাং ভারতের সেই দুঃসহ স্মৃতি, আমার মনে হয় সেই দুঃসহ স্মৃতি কিন্তু আজ আবার ফিরে এসেছে। আপনি জানেন যে রাতে যে হামলাটা ভারত করেছে, তাৎক্ষণিকভাবে পাকিস্তান যে জবাবটা দিয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতের একটা ব্রিগেড পোস্ট সেটা পাকিস্তান গুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 5টি বিমান ভূপাতিত হয়েছে, এবং এর মধ্যে হচ্ছে 3টা রাফায়েল। যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত একটি শব্দ উল্লেখ করা হয়নি, অস্বীকারও করেনি। হ্যাঁ, অস্বীকার করেন। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে ঘটনাটি ঘটেছে। এবং আন্তর্জাতিক অন্য যে গণমাধ্যমগুলো আছে, যেমন ধরেন রয়টার্সের মতো সংবাদ মাধ্যম, কিন্তু 3টা কনফার্ম করেছে ভারতীয় সোর্স বা ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে, যে তারা কনফার্ম করেছে 3টা বিমান ভূপাতিত হয়েছে। এবং এই যে বিমানগুলো ভূপাতিত হয়েছে এটা কিন্তু ভারতের মাটিতেই হয়েছে, এটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটা বিষয়, যেটা আপনি লক্ষ্য করেছেন, আমরা সবাই লক্ষ্য করছি যে পাকিস্তান কিন্তু মাত্র কয়েকদিন আগে পাকিস্তান থেকে এই চীন থেকে ওরা কিন্তু অত্যাধুনিক মিসাইল পেয়েছে, PL-15। PL-15 যে ধরন, এটা হচ্ছে অনেক দূর থেকে আপনি লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারবেন। এবং আমার যেটা মনে হয়, এবং আমি তুরস্কের কয়েকটা গণমাধ্যমে দেখলাম, সেখানে এক্সপার্ট যারা আছেন, সামরিক বিশেষজ্ঞ, তারা এটা মন্তব্য করেছে সম্ভবত চীনের এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কারণ এটা দূর থেকে টার্গেট করা হয়েছে, অর্থাৎ যে ভারতের যে বিমানগুলো তারা কিন্তু সীমান্ত পার হয়ে পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারে, তার আগে কিন্তু আক্রান্ত হয়ে তারা ভূপাতিত হয়েছে। সুতরাং এখন এটা ভারত কিভাবে এটা হজম করবে আমি ঠিক জানি না। ভারতের হজম করার প্রক্রিয়া আমাদের বুঝতে অনেক সমস্যা হবে, কারণ বাংলাদেশে বসে আমরা আসলে কিভাবে বিবেচনা করি বিষয়গুলিকে। তাদের কোনো সংবাদ মাধ্যমে আমরা যাই, কোনো না, তাদের একাধিক সংবাদ মাধ্যমে আমরা যাই, গিয়ে ভারতের ভেতরের পরিস্থিতি একটা পর্যালোচনা করার চেষ্টা করি। মজার বিষয় হচ্ছে, আমি আজকে সকাল থেকে এই কিছুক্ষণ আগ পর্যন্ত ভারতের সংবাদ মাধ্যম যেভাবে দেখলাম, কোথাওই আসলে তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারে সেরকম কিছুই বলা নেই। একটা জিনিস উল্লেখ করছে তারা, সেটা হচ্ছে পাকিস্তানের হামলায় ভারতের ভেতরে 15 জন নিহত হয়েছে, কিন্তু সামরিকভাবে ভারতের যে ক্ষয়ক্ষতি পাকিস্তান দাবি করছে, অথবা রয়টার্স তাদের তথ্য পর্যালোচনা করে বলেছে বিমান বিধ্বস্ত হওয়ার কথা, সেই বিষয়টি কিন্তু ভারতের মিডিয়া থেকে পুরোপুরি একদম মানে গায়েব হয়ে গেছে, যেন এটা আসলে কিছুই ছিল না। তাদের যে অপারেশনটা চলছে, অপারেশন সিন্দুর নাম দিয়েছে তারা, সেটা দিয়ে অপারেশনটা চালাচ্ছে, অভিযান চলছে, অভিযান চালিয়েছে তারা সফল হয়েছে, তাদের বীর সেনারা এখন সফল অভিযান সম্পন্ন করে ঘরে ফিরে এসেছে। এই ধরনের প্রচুর তথ্য, নিজেদের বীরত্ব জাহির করে এই জিনিসটা আমরা প্রচুর দেখছি। কিন্তু ভারতের বিমান বিধ্বস্ত হওয়া এবং ওটা হজম করা, এক একটা রাফায়েল বিমানের দাম হচ্ছে $288 মিলিয়ন। এত এক্সপেন্সিভ একটা জিনিস যেটা বিধ্বস্ত হয়ে গেল, ভূপাতিত করতে পারলো, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। এখানে একটা জিনিস আমার খুব মনে হয়, সেটা হচ্ছে পাকিস্তানের মিডিয়া এখনো ভারতের চেয়ে অনেক পিছিয়ে। কারণ পাকিস্তানের মিডিয়া বিশ্লেষণ করলে আসলে তাদের বীরত্বগাথা সেভাবে বোঝা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির চিত্রই আমি দেখলাম খানিকটা উঠে এসেছে, মসজিদ আক্রান্ত হয়েছে, তাদের হচ্ছে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, SSC পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের একটা জলবিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয়েছে, এসব বলা হচ্ছে। পাকিস্তান তো আসলে মিডিয়ার দিক থেকে পিছিয়ে। গণমাধ্যম যদি আমি বিবেচনা করি দুই দেশের, সামরিক অবস্থাটা কি আসলে, বা সামরিকটা তো আরো বুঝতে একটু সময় লাগবে। আপনার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনি যেটা বলেন যে পাকিস্তান মিডিয়ার দিক দিয়ে পিছিয়ে, আমি তো মনে করি যে পাকিস্তান মিডিয়ার দিক দিয়ে পিছিয়ে না। আপনি বলতে পারেন যে ভারতীয় তথাকথিত গণমাধ্যম, যেটাকে আসলে এখন ভারতের জনগণ বলে এটা গদি মিডিয়া, তাদের যে প্রোপাগান্ডা, বলতে পারে যে প্রোপাগান্ডার ক্ষেত্রে ভারত পিছিয়ে আছে, ওদিকে বাংলাদেশও পিছিয়ে আছে। এখন দেখুন ভারতীয় যে মিডিয়াগুলো,
তারা কি কোনো জার্নালিজম করছে এখন? না, অ্যাক্টিভিজম। আজকে আপনি একটা জিনিস দেখেন যে রয়টার্স যখন খবরটা দিয়েছে, ভারতের কিন্তু কয়েকটা গণমাধ্যমকে আমি কিন্তু দেখেছি যে রয়টার্সের ওই খবরটা যে 3টা বিমান অন্তত ভূপাতিত হয়েছে, এই খবরটা কিন্তু তারা প্রথমে দিয়েছিল। এটা কিন্তু 20-25 মিনিটের পরে কিন্তু এটা আর নাই, অর্থাৎ তারা তুলে ফেলেছে। অর্থাৎ এর দেখা যাচ্ছে যে গদি মিডিয়া বলতে যেটা বোঝায়, অর্থাৎ সরকার নিজের নিয়ন্ত্রিত এবং হয়তো তারা আত্মনিয়ন্ত্রিত, মিডিয়াগুলো আত্মনিয়ন্ত্রিত, নিজেরাই সেন্সরশিপ হয়তো তারা করছে না এটা। সুতরাং আর এখন যে যুগ, এই যুগে তো আপনি এটা না বলে আপনি কি মিথ্যা প্রচারণা করে কি বলতে পারবেন? কারণ এখন তো সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে কাশ্মীরের জনগণ বিধ্বস্ত বিমানের অংশবিশেষ তারা ঘিরে রাখছে, হ্যাঁ, তাদের হেলিকপ্টারগুলো বিধ্বস্ত বিমানের অংশবিশেষ তুলে নিয়ে যাচ্ছে। আপনার এই ছবিগুলো তো আসছে, ছবিগুলো আসছে ভারতের মিডিয়া, কিন্তু আমরা এগুলি পাইনি। আমরা এফপি থেকে ছবি পেয়েছি, নিউজ পেয়েছি, তুলে নিয়ে যাচ্ছে আপনি যে বলেছেন, সেখান থেকে আমরা পেয়েছি। কিন্তু বেসিক জায়গায় ভারত তো নিজেদের জনগণকে অন্ধকারে রাখারই চেষ্টা করছে। পাশাপাশি আমরা গণমাধ্যমের আরেকটা অংশ যে সোশ্যাল মিডিয়া এখন ভেরি মাচ অ্যাক্টিভ, এগুলিতে কিন্তু দেখছি ভারতের রাজনীতিবিদ বলেন, তাদের চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী বলেন, খেলোয়াড় বলেন, সবাই কিন্তু এমনভাবে পোস্ট করছে, এমনভাবে তাদের অভিযানটাকে সমর্থন দিচ্ছে, মনে হচ্ছে যে একটা কিছু হয়ে গেছে, বড় একটা কিছু হয়ে গেছে, যেখানে ভারতের ক্ষেত্রে জয় ছাড়া আর কিছুই নেই, শুধু ওই একটি জিনিসই আছে। সেটা না হয় আলাদা জিনিস, আমরা মিডিয়ার প্রসঙ্গ থেকে না হয় বের হয়ে আসি, আপনার অংশটাতে ঢুকি। কূটনৈতিকভাবে এই যুদ্ধটা গতকাল থেকে যতটুকু এখন পর্যন্ত যা হলো, কূটনৈতিকভাবে ভারতের অর্জন কি এটা থেকে? আমি মনে করি যে ভারতের অর্জন শূন্য। কারণ দেখুন, ভারত যাদেরকে এলাই মনে করে, আমি আর আলোচনার শুরুতে বলেছিলাম, কেউ কিন্তু তার পাশে দাঁড়ায়নি। আপনি রাশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এমনকি ধরেন যে ফ্রান্স, হ্যাঁ, যারা কোটি কোটি ডলারের বিজনেস করছে রাফায়েলকে নিয়ে, তারাও তো বলেনি যে ভাই ভারতের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ, একটা দেশ স্বাগত জানিয়েছে, সেই দেশ হচ্ছে ইসরায়েল। ইসরায়েল একটা ঘৃণার নাম, অবশ্যই ইসরায়েল একটা ঘৃণার অবশ্যই। নাম। সুতরাং সেই একটা দেশ নরেন্দ্র মোদীর সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনার কি মনে হয় না যে ভারত কিছু অর্জন করতে পেরেছে? আমার তো মনে হয় কিছু অর্জন করতে পারেনি। হ্যাঁ, তাদের প্রোপাগান্ডা এটা চলবে, আগামী দিনগুলোতে তো আরও চলবে, কিন্তু ভারত কি হারিয়েছে আমার তো মনে হয় সেটা ভারত এখন বুঝতে পারছে। কারণ আপনি একটা জিনিস জানেন যে 19 সালের যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ তাদের, আর ভারতের কথা যদি আমি একটু অন্য আর জিনিস আরেকটু আমার মনে পড়ে গেল যে অভিনন্দন যে পাইলটটি ছিল, তার বিমান ভূপাতিত করলো পাকিস্তান, তাকে অ্যারেস্ট করলো, তাকে চোখ বেঁধে মিডিয়ার সামনে হাজির করে। পরবর্তীতে দেখলাম এই নরেন্দ্র মোদী সরকার এই অভিনন্দনকে তারা আবার বীরত্বের জন্য সম্ভবত বীর চক্র বা কি ধরনের এই ধরনের একটা পুরস্কারে ভূষিত করলো। এটা কি হাস্যকর নয়? সে ধরা পড়েছিল, তবে তার সম্ভবত শাস্তিমূলক ব্যবস্থাও তার বিরুদ্ধে হয়েছে, সে তার চাকরিতে আর বহাল থাকেনি। যাই হোক, সুতরাং ভারত আসলে এটাকে তার কি বলবো, তার যে হিন্দুত্ববাদী রাজনীতি, এই রাজনীতির পক্ষে একটা গ্রাউন্ড তৈরি করার অজুহাত হিসেবে দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় দিন শেষে ভারত এটা ব্যর্থ হবে। কারণ ভারত যখন প্রথম রাফায়েলটা আনলো ফ্রান্স থেকে, তখন কিন্তু নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলেছিলেন যে 2019 সালে যদি রাফায়েল থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। অর্থাৎ তিনি বলেছিলেন যে রাফায়েল যে যুক্ত হলো এটা তাদের একটা গর্ব। কিন্তু আজকে তো পাকিস্তান তো একটা কাউন্টার অ্যাটাকেই তার গর্বটাকে মারিটের সাথে ধুলায় মিশে দিয়েছে। আজকে 3টা রাফায়েল হারানো একটা বিরাট ঘটনা, এটা বিরাট ঘটনা। এটা 3টা রাফায়েল, একটা সুখোই বিমান, সব একটা MiG-29, হ্যাঁ, সব মিলিয়ে অনেকখানি ক্ষতির সম্মুখীন হলো ভারত। আরেকটা জিনিসের ব্যাপারে আসলে কিউরিওসিটি তৈরি হয়, সেটা হচ্ছে গতকাল মধ্যরাতে ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে, পাকিস্তান এর একটা পাল্টা জবাব দিয়েছে সাথে সাথে। এটা তাৎক্ষণিক রিয়াকশন যেটা বলা যায় সেটা, হ্যাঁ তাৎক্ষণিক। আমরা বলি যে পাকিস্তান কি পাল্টা হামলা আমি না বলে এটা বলবো যে তাৎক্ষণিক রিয়াকশন। কিন্তু এটা তাৎক্ষণিক রিয়াকশনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে অলরেডি। ওইটা একটা প্রাথমিক প্রতিক্রিয়াই ছিল এবং পাকিস্তান ওই প্রতিক্রিয়াতে আসলে সফল হয়েছে বলা যায়। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এই যুদ্ধ কি আরো চলবে? এরকম আরো পাল্টাপাল্টি কিছু আমরা দেখব? পাল্টাপাল্টি কিছুটা হতেও পারে, আবার নাও পারে। কেমন, একটু ব্যাখ্যা করেন। যেমন ধরুন, পাকিস্তান তো আসলে অর্জন করে ফেলেছে, কারণ ভারতে যদি তারা বিমান যদি না ফেলতে পারতো তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যেত তাদের জনগণকে ঠান্ডা রাখার জন্য, তাদের ঠান্ডা রাখার জন্য। আর অন্যদিকে ভারত যেটা বলার চেষ্টা করছে যে আমরা আমাদের সন্ত্রাসী যারা আছে ওখানে আমরা তাদেরকে মেরেছি এবং তাদের উপরে হামলা করেছি, লক্ষ্য অর্জনে সফল হয়েছি।
কিন্তু এন্ড অফ দ্য ডে তো দেখা যাচ্ছে এখানে পাকিস্তান তো আপার হ্যান্ডে আছে, এবং সব কিছু যদি বিবেচনা করেন এখন, তাহলে বলবো যে কূটনৈতিক ফ্রন্টে এবং যুদ্ধ ফ্রন্টে দুই ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে। সুতরাং পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা রিটালিয়েট করবে আবার, যেটা আজকে তাদের ন্যাশনাল সিকিউরিটি কমিটির যে মিটিং ছিল সেখানে শাহবাজ শরীফ তাদের প্রধানমন্ত্রী তাদের আর্ম ফোর্সেসকে বলে দিয়েছে যে তারা হামলা করতে পারবে বা তারা ব্যবস্থা নিতে পারবে, সেই স্বাধীনতা বা সেই অনুমোদন তারা দিয়েছে। এখন এটা তারা করলে করতে পারে, আর এক রাউন্ড বা 2 রাউন্ড এটা হতেও পারে, নাও পারে। কিন্তু আমার যেটা মনে হয় এখন হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেটা অর্থাৎ আমরা যাদেরকে সুপার পাওয়ার বলি, জাতিসংঘ বলি, তারা নিশ্চয়ই ভিতরে হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে, এবং দেখা যাক কি হয়। আসলে এই যুদ্ধ শেষ হয়েও যেতে পারে, অথবা এই ধরনের আরো একটা রাউন্ড হয়তো হতে পারে। আসলে এই ধরনের যুদ্ধ যেভাবেই হোক, এটাকে আমরা যুদ্ধ বলি বা পাল্টাপাল্টি একটা অ্যাকশন রিয়াকশন যেভাবেই বলি না কেন, এগুলো তো কখনোই কাম্য হতে পারে না। আঞ্চলিকভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে, কখন কি হয়ে যায়। এবং আসলে সব কিছুর শেষ কথা তো নিজেরা ভালো থাকা, সেই অংশটাতেও তো বড় ধরনের প্রভাব পড়ছে। আমি অবশ্য পাকিস্তানের কয়েকটা জায়গায় দেখলাম যে তাদের জনগণের মধ্যে এক ধরনের তীব্র উত্তেজনা আছে, তারা আরও কিছু চায়, অথবা সেনাবাহিনীকে আপনিও বলছিলেন যে ক্ষমতা দিয়ে দেয়া হয়েছে, তারা যদি এখন মনে করে যে যা হয়েছে এই পর্যন্তই যথেষ্ট, আর কিছু চায় না, আমাদের এখনই থামতে হবে, তাহলে বিষয়টা আলাদা। যাই হোক, বশির আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু স্পষ্ট হয়ে গেল। আসলে সারাদিনই তো নানা রকম উত্তেজনার মধ্যে মানুষ একটু পাজলড হয়ে যায়, কি দেখলাম, কি দেখছি, কি ছিল অথবা কি ঘটেছে। আসলে অনেক কিছু হয়তো আমরা আরও সামনের দিনগুলিতে স্পষ্ট হবে, ক্ষয়ক্ষতি সহ এটার বাকি যে প্রতিক্রিয়াগুলো। কিন্তু এই পর্যন্ত যা এসেছে আপনার সাথে কথা বলার পর, আজকাল মধ্যরাত থেকে এখন পর্যন্ত পুরো পরিস্থিতি আসলে স্পষ্ট হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কোনোভাবেই চাই না যে এই যুদ্ধ বা এই উত্তেজনা আরও কন্টিনিউ করুক, চলতে থাকুক, বা আরেক দফা এরকম পাল্টা হামলা চলুক। আমরা অবশ্যই চাই দুই দেশই তাদের উত্তেজনা নিরসন করবে, প্রশমন করবে, শান্তি আসবে আমাদের এই অঞ্চলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।